এবং বিনিয়োগ সিদ্ধান্ত আমাদের এই অধ্যায়ের উপরে আমরা ক্লাস করেছি এবং গত ক্লাসে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু এই সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বেশ কিছু সমস্যার সমাধান করেছিলাম। তো বন্ধুরা, আজকেও আমরা নেট প্রেজেন্ট ভ্যালু এই টপিকের উপরে বেশ কিছু সমস্যার সমাধান করব, সমস্যাগুলো বোঝার চেষ্টা করব। তো বন্ধুরা, চলো আমরা আমাদের স্লাইডটা ওপেন করি এবং দেখি যে আজকে আমাদের জন্য কি কি সমস্যা অপেক্ষা করছে। তোমরা একটু ধৈর্য ধরো, আমি স্লাইডটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা স্লাইডটি দেখতে পাচ্ছ। তো আমি আমার ছবিটা যদি একটু সরিয়ে দিই তাহলে মনে হয় তোমাদের জন্য খুব ভালো হবে। আমি আমার এক সাইডে নিয়ে গেলাম ছবিটা, তাহলে তোমরা আশা করি দেখতে পারবে সুন্দর করে। এখন আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিচ্ছি বরাবরের মতোই। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। এবং তোমরা আগে থেকেই জানো যে আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য, বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। আজকে অধ্যায়ের নাম মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এবং এটি আমার এই অধ্যায়ের উপরে পঞ্চম ক্লাস। তো আমি আগেই বলেছিলাম যে আজকে আমরা মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়ের উপর আমরা বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, আমরা আজকে আমাদের গাণিতিক সমস্যাটি দেখি এবং প্রথমেই আমরা সেটি বোঝার চেষ্টা করব। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু বা নেট বর্তমান মূল্য। বন্ধুরা, এখানে একটি গাণিতিক সমস্যা আছে, চলো আমরা একটু দেখি। ইসলাম অ্যান্ড ব্রাদার্স কোম্পানি এর নিকট মেশিন সম্পর্কিত তথ্যগুলো নিম্নরূপ। মেশিনটির ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা। মেশিনটি সংস্থাপন করতে ব্যয় হচ্ছে 25,000 টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। চলতি মূলধন আছে 25,000 টাকা এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। এবং নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে নিম্নরূপ। দেখো, প্রথম বছর হচ্ছে 50,000 টাকা, দ্বিতীয় বছর 45,000 টাকা, তৃতীয় বছর 40,000 টাকা, চতুর্থ বছর 35,000 টাকা এবং পঞ্চম বছর 30,000 টাকা। মূলধন ব্যয় 10% এবং আয়ের হার 25%, আয়করের হার 25% হলে নেট প্রেজেন্ট ভ্যালু কত? বন্ধুরা দেখো, এখানে আমাদের নেট বর্তমান মূল্য নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের দেখো ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা, তার মধ্যে দেখো আমাদের সংস্থাপন ব্যয় আছে 25,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকার সাথে আমরা 25,000 টাকা যোগ করব। তারপর দেখো এখানে প্রত্যাশিত আয়ুষ্কাল আছে, তার মানে আমরা এখান থেকে অবশ্যই বের করব। চলতি মূলধন আছে 25,000 টাকা, ভগ্নাবশেষ মূল্য আছে 50,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্য আমাদের 50,000 টাকা, সেটি ক্যালকুলেশন করে আমরা অবশ্যই বের করব। এবং চলতি মূলধন এবং ভগ্নাবশেষ মূল্য এটি কিন্তু দেখো আমরা যেই করছি, ক্যালকুলেশন করব, সেখানে কিন্তু আমরা চলতি মূলধন এবং ভগ্নাবশেষ মূল্য একবারে শেষের বছর অর্থাৎ পঞ্চম বছরে যোগ করে দিব। এই কারণে দেখো আমরা যেই টাকাগুলো পাচ্ছি প্রথমে যোগ করব না, কারণ দেখো এই যে ভগ্নাবশেষ মূল্য আমরা পাই কখন? আমরা পাই যখন আমাদের মেশিনটা বিক্রি করি এবং মেশিনটা বিক্রি করে দিই, তখন আমরা এই ভগ্নাবশেষ মূল্য পাই। তো আমরা বিক্রি করবো, দেখো আমাদের প্রজেক্ট শেষ হয়ে গেলে যখন মেশিনের আয়ুষ্কাল শেষ হয়ে যায় তখন আমরা বিক্রি করবো। তখন বিক্রি করে যে টাকাটা পাবো তার বর্তমান মূল্য নির্ণয় করব। আচ্ছা বন্ধুরা, দেখো এখানে আমাদের মূলধন ব্যয় 10%, আয়করের হার 25%। তো আমাদের কিন্তু প্রথমেই যা করতে হবে যে এখান থেকে কিন্তু প্রথমে আমরা, এর আগে তোমরা অঙ্ক করেছো, দেখো ক্যাশ ইনফ্লোর উপরে কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করেছি।
কিন্তু এখন দেখো আমরা কিন্তু এখানে শুধু নেট প্রেজেন্ট ভ্যালু বের করলে হবে না, প্রথমে আমরা এখান থেকে অবশ্যই বাদ দিব, অবশ্যই বাদ দিয়ে ট্যাক্সটা বাদ দিব, বাদ দেওয়ার পর আবার অবশ্যই যোগ করব। কেন অবশ্যই বাদ দিব? কারণ দেখো আমরা যদি এখানে 50,000 টাকার উপর ট্যাক্স দিই তাহলে বেশি ট্যাক্স দিতে হবে, আমরা যদি অবশ্যই নির্ণয় করে সেটা বাদ দিয়ে বাকিটার টাকার উপর ট্যাক্স দিই তাহলে আমাদেরকে কম ট্যাক্স দিতে হবে। আর আমরা ট্যাক্স সবসময় দিই হচ্ছে আয়ের উপরে, খরচের উপরে কখনো ট্যাক্স হবে না। আর যেহেতু অবশ্যই আমাদের এক ধরনের খরচ, সুতরাং আমরা এই খরচের উপর ট্যাক্স দেবো না, আমরা ট্যাক্স দেবো আয়ের উপরে। তো প্রথমে আমরা কি করব, যে আমাদের এই আন্তঃপ্রবাহ আছে সেখান থেকে আমরা অবশ্যইগুলো বাদ দিব, বাদ দেওয়ার পর আবার অবশ্যই যোগ করব, অবশ্যই দুঃখিত, বাদ দেওয়ার পর আমরা ট্যাক্স ক্যালকুলেট করব, ট্যাক্স ক্যালকুলেট করে ট্যাক্সটা বাদ দেবো, এরপর আবার অবশ্যই যোগ করব, যোগ করার পরে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করব। তো বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো, হয়তো তোমরা অঙ্ক ক্যালকুলেশন করছো। তো চলো আমরা দেখি যে আসলে এই হাতে কলমে দেখিনি কিভাবে আমরা এটি ক্যালকুলেশন করতে পারি। এখানে দেখো আমাদের যেই মোট এনসিও অর্থাৎ নেট ক্যাশ আউটলে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আমাদের দেখো ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা এবং তার সাথে সংস্থাপন ব্যয় যোগ হবে 25,000 টাকা, তাহলে আমাদের হচ্ছে 1,25,000 টাকা। এরপর দেখো এখানে চলতি মূলধন আছে 25,000 টাকা, তাহলে 1,25,000-এর সাথে আমরা যদি 25,000 যোগ করি তাহলে সম্পূর্ণ পাচ্ছি যে 1,50,000 টাকা, অর্থাৎ এনসিও নেট ক্যাশ আউটলে। আচ্ছা চলো আমরা এরপরে আমরা এটা বের করার পর আমরা বের করবো অবচয়টা বের করব। অবচয় বের করার পরে আমি আগে বলেছি যে আমাদের এই যে ইনকামিং 50,000, 45,000, 40,000, 35,000, 30,000 এর থেকে আমরা অবশ্যই বাদ দেব, বাদ দেওয়ার পরে আবার ট্যাক্স ক্যালকুলেট করব, তারপর আবার ট্যাক্স বাদ দেওয়ার পর অবশ্যই যোগ করব। তো আমার মনে হয় অনেকেই তোমরা অনেকখানি করে ফেলেছো এবং আমি আশাবাদী যে আমার স্টুডেন্টদের বেশিরভাগই নির্ণয় করতে পারবে। তো চলো তারপর আমরা একটু হাতে কলমে দেখি যে কিভাবে নির্ণয় করা যায়। বন্ধুরা দেখো, নিট নগদ বহিঃপ্রবাহ আমাদের ক্রয় মূল্য আছে 1 লক্ষ টাকা, তার সাথে আমরা যোগ করব সংস্থাপন ব্যয় 25,000 টাকা, তাহলে আমরা পাচ্ছি মোট ব্যয় 1,25,000 টাকা, তার সাথে যোগ হবে চলতি মূলধন 25,000 টাকা, মোট পাচ্ছি এনসিও অর্থাৎ 1,50,000 টাকা। এখন আমরা অবচয় নির্ণয় করব কি, নগদ বহিঃপ্রবাহ পাচ্ছি 1,50,000 টাকা, এখন অবচয় নির্ণয় করব। সেখানে কিন্তু বন্ধুরা আমাদের এই যে মেশিনের মূল্য 1 লক্ষ সাথে সংস্থাপন ব্যয় 25,000, 1,25,000 টাকা কিন্তু আমাদের ধরতে হবে। এখানে কিন্তু এই যে চলতি মূলধন 25,000 টাকা এই অবচয় নির্ণয় করার সময় আসবে না। আমরা যখন মেশিনের মূল্য নির্ণয় করব অর্থাৎ মেশিনের অবচয় নির্ণয় করব, মেশিনের দাম এবং সংস্থাপন ব্যয় সেটি আসবে। আর সংস্থাপন ব্যয় না থাকলে শুধু মেশিনের ক্রয় মূল্য আসবে। যেহেতু এখানে সংস্থাপন ব্যয় আছে এবং এটি মেশিনের সাথে সম্পর্কিত, সেহেতু আমাদের এখানে 1,25,000 টাকা হবে আমাদের মেশিনের দাম। আর ভগ্নাংশের মূল্য আছে 50,000 টাকা এবং মেশিনের আয়ুষ্কাল আছে 5 বছর। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মোট পাচ্ছি যে আমাদের অবচয় নির্ণয় করতে পারছি আমরা 15,000 টাকা। এখন তো আমাদের অবচয় নির্ণয় হয়ে গেল। এখন চলো আমরা বাকি কাজটা করি। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বন্ধুরা দেখো, আমাদের এখানে যে একটি টেবিল দেওয়া আছে, এখানে বছর হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স অর্থাৎ কর পূর্ববর্তী আয়, তারপর এখানে আছে আমাদের অবচয়, তারপর হচ্ছে এনপিবিটি অর্থাৎ নেক্সট প্রফিট বিফোর ট্যাক্স, তারপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করলাম 25%, এরপর পাচ্ছি এনপিএটি অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্স। এরপরে আমরা এই নেট প্রফিট আফটার ট্যাক্সের সাথে যদি আবার অবচয় যোগ করে দেই তাহলে পাচ্ছি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। তো বন্ধুরা এখন দেখো যে আমাদের যে প্রতি বছর যে ক্যাশ ইনফ্লো দেওয়া ছিল, তোমরা দেখো আমাদের যে প্রশ্নে দেওয়া ছিল 50,000, 45,000, 40,000, 35,000, 30,000 5 বছরের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। এখান থেকে আমরা অবচয়টা বাদ দিব 15,000 টাকা প্রতি বছর। দেখো যেহেতু সরলরৈখিক হারে অবচয় নির্ণয় করে, সুতরাং প্রতি বছর 15,000 টাকা। এরপরে দেখো এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে যদি আমরা 15,000 টাকা অবচয় বাদ দেই তাহলে আমরা পাচ্ছি 35,000 টাকা, যেটি হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। নেট প্রফিট বিফোর ট্যাক্স ঠিক একইভাবে 35,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিয়ে আমরা পাচ্ছি 30,000 টাকা, 40,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিয়ে পাচ্ছি 25,000 টাকা,
35,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিয়ে 20,000 এবং পঞ্চম বছরে 30,000 টাকা থেকে 15,000 টাকা বাদ দিয়ে 15,000 টাকা পাচ্ছি। এটি হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এখন এর উপরে আমরা অবশ্যই আয়কর ধার্য করব, কারণ কি এই 50,000 টাকা থেকে অবশ্যই বাদ দেওয়ার পর যেটি থাকতেছে 35,000 টাকা নেট প্রফিট বিফোর ট্যাক্স, এর উপর যদি আমরা আয়কর ধার্য করি তাহলে কিন্তু আমাদের আয়কর দিতে হবে কম। আর যদি আমরা 50,000 টাকার উপরে আয়কর দিতাম তাহলে আয়কর বেশি দিতে হতো এবং এটা কিন্তু আমার খরচের উপর আমরা আয়কর দিয়ে দিতাম। ওই জন্য আমরা অবশ্যই বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে যেটি থাকছে তার উপর আমরা আয়কর দিব। তো দেখো আমাদের প্রথম বছর 35,000 টাকার উপর যদি আমরা 25% আয়কর দিই তাহলে পাচ্ছি 8,750 টাকা। দ্বিতীয় বছর 30,000 টাকার উপরে যদি 25,000 টাকা 25% আয়কর দিই তাহলে পাচ্ছি 7,500 টাকা। তৃতীয় বছর 25,000 টাকার উপরে যদি আমরা 25% আয়কর দিই পাচ্ছি 6,250 টাকা। চতুর্থ বছর 20,000 টাকার উপরে আমরা 25% আয়কর দিয়ে পাচ্ছি 5,000 টাকা এবং সর্বশেষ পঞ্চম বছর 15,000 টাকার উপরে 25% আয়কর দিয়ে পাচ্ছি আমরা 3,750 টাকা। এখন এই যে নেট প্রফিট বিফোর ট্যাক্স, এখান থেকে আমরা আয়কর 25% বাদ দিব, তাহলে পাবো নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী কর পরবর্তী মুনাফা হচ্ছে পাচ্ছি আমরা 26,250। তাহলে 35,000 টাকা থেকে যদি আমরা 8,750 টাকা বাদ দিই পাচ্ছি হচ্ছে 26,250। দ্বিতীয় বছর 30,000 টাকা থেকে 7,500 টাকা বাদ দিলে পাচ্ছি 22,500 টাকা। তৃতীয় বছর 25,000 টাকা থেকে 6,250 টাকা ট্যাক্স বাদ দিলে পাচ্ছি আমরা 18,750 টাকা। 20,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে পাচ্ছি 15,000 টাকা এবং 15,000 টাকা থেকে 3,750 টাকা বাদ দিয়ে পাচ্ছি 11,250 টাকা। এখন বন্ধুরা এই যে আমরা নেট প্রফিট আফটার ট্যাক্স পেলাম, এর সাথে যদি আমরা এই যে আবার অবশ্যই 15,000 টাকা যোগ করি তাহলে 26,000 টাকার সাথে 15,000 টাকা যোগ করলে পাচ্ছি 41,250 টাকা। এটি হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। দেখো এটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ কর পরবর্তী মুনাফা এটি। আর এটি কিন্তু আন্তঃপ্রবাহ, অর্থাৎ আমার ক্যাশ ইনফ্লো এখানে আমাদের দেখো আমাদের যেই প্রফিটও আছে সাথে আমরা অবচয়টাও যোগ করে দিচ্ছি, তাহলে পাচ্ছি কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ, অর্থাৎ এই টাকাটা আমরা পাচ্ছি। এখানে অবচয়ও আছে আবার আমাদের যে মুনাফাও আছে, দুটি মিলিয়ে আমরা পাচ্ছি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স 41,250। আবার এই যে 22,500 সাথে 15,000 টাকা যোগ করে পাচ্ছি 37,500 টাকা। 18,750-এর সাথে 15,000 টাকা যোগ করে পাচ্ছি 33,750 টাকা এবং 15,000 টাকার সাথে 15,000 টাকা যোগ করলে পাচ্ছি 30,000 টাকা। 11,250-এর সাথে 15,000 টাকা যোগ করলে পাচ্ছি 26,250 টাকা। আচ্ছা বন্ধুরা, এখন কিন্তু এই যে আমাদের 26,250 টাকা, এর সাথে কিন্তু আমরা যোগ করে দিচ্ছি যে দেখো ডাব্লিউসি এবং এসবি, অর্থাৎ আমাদের যে এখানে আছে আমাদের কিন্তু একটি ছিল যে ভগ্নাবশেষ মূল্য আর একটি ছিল যে চলতি মূলধন অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল। এই দুটি কিন্তু যোগ করে আমরা 75,000 টাকা যোগ করে দিয়ে এখানে কিন্তু আমরা লাস্ট ইয়ারে 26,250-এর সাথে 75,000 টাকা যোগ করে দিব। কেন দিব? যে চলতি মূলধন এবং আমাদের যেই আইটিএস হচ্ছে আমাদের ভগ্নাবশেষ মূল্য। তো আমরা যখন প্রজেক্ট শেষ হয়ে যায়, মেশিনটা বিক্রি করে দেই অথবা মেশিনের আয়ুষ্কাল শেষ হয়ে যায়, তখন মেশিনটা বিক্রি করে তখন কিন্তু আমরা এই মেশিনের দামটা পাই। এখানে কিন্তু প্রথম বছর কিন্তু তুমি মেশিন বিক্রি করছো না, সুতরাং প্রথম বছর কিন্তু এর বর্তমান মূল্য নির্ণয় করতে পারছো না। দ্বিতীয় বছর তুমি পঞ্চম বছর মেশিন বিক্রি করে তুমি এর ভগ্নাবশেষ মূল্য পাচ্ছ। তো তুমি যদি 5 বছর পরে 10,000, 20,000 অথবা 50,000, 25,000 যাই পাও মেশিনের মূল্য, সেটির বর্তমান মূল্য কত সেটি আমাদের জানা দরকার। তারপর ওয়ার্কিং ক্যাপিটাল, যে আমরা 5 বছর পরে আমরা যে চলতি মূলধন তার বর্তমান মূল্য কত সেটি আমরা সহজেই নির্ণয় করার জন্য আমরা পঞ্চম বছরে যে আমাদের যেই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আছে তার সাথে সেটি আমরা যোগ করে দিলাম। যোগ করে দিয়ে আমরা এর নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বের করব। অর্থাৎ প্রথম বছর এই 41,250, দ্বিতীয় বছর 37,500, তৃতীয় বছর 33,750, চতুর্থ বছর 30,000 এবং পঞ্চম বছর এই যে আমাদের এই অ্যামাউন্টের উপর আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যেই এই 5 বছরে যে আমাদের ইনকামিংগুলো তার সত্যিকার অর্থে বর্তমান মূল্য কত আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো।
বন্ধুরা চলো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। দেখো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব যে আমরা যেই প্রতি বছর যে আমাদের ইনকামিং আছে 5 বছর, ক্যাশ ফ্লো 1 প্রথম বছরের ক্যাশ ফ্লো, দ্বিতীয় বছরের ক্যাশ ফ্লো, তৃতীয় বছরের ক্যাশ ফ্লো, চতুর্থ বছর, পঞ্চম বছর। একে আমরা সুযোগ ব্যয় দিয়ে ভাগ দিব 1 প্লাস সুযোগ কে টু দি পাওয়ার 1, দ্বিতীয় বছরে স্কোয়ার হবে, তৃতীয় বছরে কিউব, চতুর্থ বছরে টু দি পাওয়ার 4 এবং পঞ্চম বছরে টু দি পাওয়ার 5 মাইনাস CF0। অর্থাৎ আমাদের যেই টাকাটা আমরা ইনভেস্ট করি সেই টাকাটা আমরা এখানে আনবো। বন্ধুরা দেখো আমরা লাস্ট যে বের করেছিলাম নগদ আন্তঃপ্রবাহ বের করেছিলাম, আমরা আমাদের যেই ক্যাশ ফ্লো আছে সেখান থেকে আমরা অবশ্যই বাদ দিই, অবশ্যই বাদ দেওয়ার পর ট্যাক্স বাদ দিই, ট্যাক্স বাদ দেওয়ার পর অবশ্যই যোগ করে আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ বের করেছিলাম। প্রথম বছর 41,250, দ্বিতীয় বছর 37,500, তৃতীয় বছর 33,750, চতুর্থ বছর 30,000 এবং পঞ্চম বছর আমাদের যে ক্যাশ ফ্লো ছিল তার সাথে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল এবং ওয়ার্কিং ক্যাপিটালের সাথে আমরা যোগ করেছিলাম যে ভগ্নাবশেষ মূল্য, সেটি যোগ করে আমরা পেয়েছিলাম 1,01,250 টাকা। এবং আমাদের সুযোগ ব্যয় আছে অথবা মূলধন ব্যয় আছে 10%, তাহলে 1 প্লাস এই কে এর মান 0.1, একইভাবে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার স্কোয়ার, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 3, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4 এবং 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 5। এ থেকে আমরা বিয়োগ দিব যে আমরা বিনিয়োগ করেছি টোটাল। দেখো আমাদের বিনিয়োগ ছিল, সেখান থেকে আমরা বিনিয়োগের সাথে সাথে আমরা মূলধন আমাদের ছিল, ভগ্নাবশেষ মূল্য ছিল, দুঃখিত আমাদের বিনিয়োগের সাথে আমাদের চলতি মূলধন ছিল, এইগুলো যোগ করে কিন্তু আমরা এবং সংস্থাপন ব্যয় ছিল, আমাদের যে মেশিন ছিল মেশিনের সাথে সংস্থাপন ব্যয় এবং চলতি মূলধন সবগুলো যোগ করে আমরা মোট বিনিয়োগ পাই 1,50,000 টাকা। তো এখন দেখো এই থার্ড লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন নেই, থার্ড লাইনে শুধু এই 1 এর সাথে 0.1 যোগ করে 1.1 লেখা হয়েছে, প্রত্যেক জায়গায় দেখো 1.1 1.1। বন্ধুরা তাহলে দেখো এর পরবর্তী লাইনে আমরা দেখি যে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এটাকে 41,250-কে 1.1 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 37,500, 37,500-কে 1.1 স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 30,992 টাকা এবং 33,750-কে 1.1 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 25,375 টাকা, 30,000-টাকে আবার 1.1 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 20,490 টাকা এবং পঞ্চম বছরে 1,01,250-কে 1.1 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 62,868 টাকা এবং এখান থেকে বিয়োগ দিচ্ছি আমরা 1,50,000 টাকা, যেটি কিনা আমরা বিনিয়োগ করেছি মোট। এখন এগুলো যোগ করলে পাচ্ছি 1,77,260 টাকা এবং ফাইনালি আমাদের দেখো 27,260 টাকা থাকছে। অর্থাৎ আমরা 5 বছরে যে আমাদের ক্যাশ ইনফ্লো আছে এই সবগুলো থেকে যদি আমরা প্রফিট থেকে আমরা খরচ বাদ দিলে সত্যিকার অর্থে আমাদের আজকের দিনে যদি আমরা হিসাব করি যে কত টাকা প্রফিট হচ্ছে, সেটি হচ্ছে 27,260 টাকা। তো বন্ধুরা যেহেতু আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু আমি বলেছিলাম এখানে কিন্তু দুটি প্রকল্প নেই, আমাদের একটি, এবং আমি বলেছিলাম যে নিট প্রেজেন্ট ভ্যালু যদি ধনাত্মক হয় তাহলে কিন্তু আমরা সেই প্রকল্পটা গ্রহণ করতে পারি। তো বন্ধুরা আমার মনে হয় যে তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো এবং এই সমস্যাটি কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। আমাদের যদি ক্যাশ ফ্লো দেওয়া থাকে এবং আমাদের ট্যাক্স দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের প্রথমেই এখান থেকে অবশ্যই বাদ দেবো, ট্যাক্স বাদ দিব, তারপর আবার অবশ্যই যোগ করব, যোগ করে তারপরে কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তো এইখানে কিন্তু আবার আরেকটি জিনিস আছে যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং সালভেজ ভ্যালু, এটি কিন্তু আমরা যোগ করেছি এখানে পঞ্চম বছরে। এটি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, যদি আমরা সত্যিকার অর্থে যে টাকাগুলো পাচ্ছি ব্যবসা থেকে এই সব টাকার বর্তমান মূল্য নির্ণয় করতে পারলেই কিন্তু তুমি তোমার প্রকৃত লাভ অথবা লস বের করতে পারবে। সুতরাং এখানে কিন্তু বন্ধুরা আমাদের এখানে কিন্তু যদি তুমি এই যে আমাদের একটু ঠিক করে দিচ্ছি, এই যে আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল এবং অনেকেই তোমরা ওয়ার্কিং ক্যাপিটাল এবং সালভেজ ভ্যালু এই দুটি যোগ করতে ভুলে যাও, এটি একটু খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা আশা করি এই সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এরপরে যে গাণিতিক সমস্যা আছে সেটি নিয়ে আমরা দেখি এবং সেটি নিয়ে আলোচনা করি। এখানে দেখো আমাদের নতুন একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে এবং এখানে কিন্তু তোমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য অনেক কিছু থাকে। তো চলো আমরা আগে গাণিতিক সমস্যাটা দেখি, বোঝার চেষ্টা করি।
তারপর আমরা দেখি কি করা যায়। বেসিমকো লিমিটেডের নিকট বিনিয়োগের জন্য 1,60,000 টাকা রয়েছে। কোম্পানির বিনিয়োগের জন্য নিম্নের দুটি প্রকল্প বিবেচনা করছে। মূলধন ব্যয় 10% হলে নেট প্রেজেন্ট ভ্যালু কত? দেখো এখানে কিন্তু আমাদের কর প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে এবং কর পরবর্তী মুনাফা দেওয়া আছে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা কর পরবর্তী মুনাফা দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু কর বাদ দেওয়ার পর মুনাফাটা দেওয়া আছে। আমরা দেখো এর আগের অঙ্কে যে আমরা যেই অ্যামাউন্টগুলো নেট প্রেজেন্টগুলো বের করেছিলাম সেগুলো ছিল কর পরবর্তী মুনাফা না, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। মুনাফা মানে এর সাথে অবশ্যই যোগ করা নাই। আর এটা যেহেতু দেখো কর পরবর্তী মুনাফা মানে কর দেওয়ার পরে যেই মুনাফাটা সেটি, সুতরাং এখানে থেকে কিন্তু তোমার ট্যাক্স বিয়োগ করতে হবে না। অনেক সময় কিন্তু তোমাদেরকে ফাঁদে ফেলার জন্য এই যে কর পরবর্তী মুনাফা দেওয়ার পর ট্যাক্স দেওয়া থাকে 50%। তো তোমরা তখন কি করো, অনেকে অবশ্যই বের করো, ট্যাক্স বের করো, তারপর ট্যাক্স বাদ দাও, অবশ্যই যোগ করো। এত কিছু কিন্তু এখানে করতে হবে না। আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের আসলে কি দেওয়া আছে ইনফরমেশনগুলো, সেগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য বোঝা সহজ। আমি আবার একটু বলি, দেখো এখানে কিন্তু আমাদের বলে দেওয়া আছে কর পরবর্তী মুনাফা, অর্থাৎ কর দেওয়ার পরে যে মুনাফাটা হয় সেটি, এবং এখানে কিন্তু অবশ্যই যোগ করা নাই। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছিলাম, দেখো আমরা নগদ প্রবাহ থেকে অবশ্যই বাদ দেই, ট্যাক্স বাদ দেই, তারপর আবার অবশ্যই যোগ করি। তো এখানে তোমার ট্যাক্স বাদ দিয়ে দেওয়া আছে, অবশ্যই এটা যোগ করা হয়নি। আমরা কি করবো, অবশ্যই এটা যোগ করে নিতে হবে আমাদেরকে। আচ্ছা বন্ধুরা দেখো, এবং আরও কিছু এখানে আমাদের কথা আছে যে দেখো এখানে যদি মন্তব্য করতে বলা হয় যে তাহলে তুমি কোনটাতে বিনিয়োগ করবে, আমাদের মন্তব্য করতে বলা হলে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমাদের দেখো 1,60,000 টাকা আছে এবং বিনিয়োগের জন্য 75,000, অর্থাৎ দুটি প্রকল্পে যদি বিনিয়োগ করো তাহলে তোমার 1,50,000 টাকা হলেই কিন্তু তুমি বিনিয়োগ করতে পারছো। এখন দুটি প্রকল্পে যদি লাভজনক হয় তাহলে কিন্তু তুমি বলবে যে হয় এ এবং বি দুটি প্রকল্প কম বেশি হতে পারে, এ প্রকল্পে হয়তো বেশি লাভ, বি প্রকল্পে কম লাভ, অর্থাৎ দুটি প্রকল্পে যদি লাভজনক হয় এবং যেহেতু আমাদেরকে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া আছে এবং আমাদেরকে বলে দেওয়া নাই যে এটি পরস্পর বর্জনশীল প্রকল্প, তাহলে কিন্তু আমরা এখানে দুটি প্রকল্পে বিনিয়োগ করব। কিন্তু যদি দেখি যে না একটি প্রকল্প লাভজনক এবং অন্য একটি প্রকল্প লাভজনক না, তাহলে কিন্তু যে প্রকল্পটি লাভজনক আমরা সেটিতেই বিনিয়োগ করব। বন্ধুরা আশা করি বুঝতে পারছো মন্তব্যটা কী রকম হবে। মন্তব্য করতে গেলে আমাদের দেখতে হবে যে বিনিয়োগের জন্য যথেষ্ট অর্থ আছে কিনা এবং পরস্পর স্বাধীন না বর্জনশীল প্রকল্প, এই দুটি জিনিস দেখে কিন্তু আমরা মন্তব্যটা করব। আচ্ছা তাহলে চলো বন্ধুরা আমরা যাই পরবর্তী স্লাইডে। আমার মনে হয় তোমরা অনেকেই অঙ্কটা করছো, অনেকেই বুঝতে পেরেছো। আচ্ছা প্রথমে আমরা প্রকল্প এবং বি এর অবচয় নির্ণয় করব, কারণ অবশ্যই কিন্তু এখানে আমরা অবশ্যই যোগ করার জন্য অবশ্যই যোগ করে নিব। দেখো অবশ্যই তোমরা জানো অবশ্যই সমান সমান নেট ক্যাশ আউটলেট মাইনাস ভগ্নাংশ শেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। তো আমাদের এখানে আমাদের নেট ক্যাশ আউটলে আছে 75,000 টাকা, ভগ্নাংশের মূল্য যেহেতু দেয়া নাই 0 এবং প্রকল্পের আয়ুষ্কাল কিন্তু 3 বছর, তাহলে আমরা পাচ্ছি 25,000 টাকা হচ্ছে অবচয়। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন প্রকল্প এ এবং প্রকল্প বি দুটি প্রকল্পেরই আমরা নিট নগদ প্রবাহ নির্ণয় করব, তাহলে আমাদের জন্য তুলনা করা সহজ হবে। আচ্ছা প্রকল্প এ দেখো বন্ধুরা, প্রকল্প এ কিন্তু 1 বছর 2 বছর 3 বছর, এই কর পরবর্তী মুনাফা দেওয়া আছে 18,000, 12,000, 10,000 এবং এর সাথে আমরা অবশ্যই যোগ করব। বন্ধুরা আমি আবার একটু বলছি তোমাদেরকে যে আমরা কিন্তু একটু আগেই একটি গাণিতিক সমস্যার সমাধান করছি, সেখান থেকে কিন্তু আমরা প্রথমেই অবশ্যই বাদ দেই, তারপর ট্যাক্স বাদ দিই, তারপর অবশ্যই যোগ করি। এখানে কিন্তু আমরা ট্যাক্স বাদ দিচ্ছি না, কেন? আমার এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে তার নামই কর পরবর্তী মুনাফা, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে ট্যাক্স বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা সেটি আমাকে দেওয়া হয়েছে, অবশ্যই তারা যোগ করেনি, আমাদেরকে কর পরবর্তী মুনাফাটা দেওয়া হয়েছে। তো আমরা এখন অবশ্যই যোগ করে নিব। পরীক্ষা হলে তোমাদেরকে এই ধরনের অনেক প্রশ্ন থাকে পরীক্ষায়, তোমরা তখন তোমাদেরকে ফাঁদে ফেলার জন্য এই যে কর পরবর্তী মুনাফা দেওয়া থাকে এবং করের হারও দেওয়া থাকে অনেক অঙ্কে। তো তোমরা অনেকেই তখন কি করো, তোমরা অনেকেই এখান থেকে বোকামি করে ট্যাক্স অবশ্যই বাদ দাও বা ট্যাক্স বাদ দাও। আমাদের কিন্তু ক্ষেত্রে এখানে কিন্তু এত ঝামেলা আমাদের করতে হবে না, আমাদের কিন্তু খুব সহজ। আমরা এখানে কর পরবর্তী মুনাফার সাথে অবশ্যই যোগ করলে কর বাদ নগদ প্রবাহ, দেখো এটা কিন্তু কর বাদ নগদ প্রবাহ, এটা কিন্তু আমাদের প্রফিট না, এখানে মুনাফার সাথে অবশ্যই যোগ করে আমরা নগদ প্রবাহ পাচ্ছি।
আচ্ছা বন্ধুরা, তাহলে এই যে আমরা কর বাদ নগদ প্রবাহ পেয়েছি যে 1 বছর 2 বছর 3 বছর, এই 1 বছর 2 বছর 3 বছর এখন কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারি। তোমরা জানো এর আগেও এই যে আমরা সমস্যাটা সমাধান করছি সেখানে নেট প্রেজেন্ট ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে আমি একটু দেখিয়েছিলাম, এটাও তোমরা পারবে। তারপর একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়ের সূত্র হচ্ছে ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1, ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 1 প্লাস কে টু দি পাওয়ার 3 মাইনাস CF0। অর্থাৎ আমরা যে টাকাটা বিনিয়োগ করি, তো আমাদের এর আগের অঙ্কে ছিল 5 বছর, এখন হচ্ছে আমাদের 3 বছর অঙ্ক, তাই 3 পর্যন্ত আমাদের সূত্রটা হবে। আমাদের এই সূত্রটা হবে হচ্ছে অঙ্ক বুঝে, যখন অঙ্কে যদি তোমার বছরের সংখ্যা বেশি থাকে তাহলে সূত্রটা বড় হবে, আর অঙ্কে যদি বছরের সংখ্যা কম থাকে তাহলে সূত্রটা ছোট হবে। যেহেতু আমাদের 3 বছরের অঙ্ক, আমরা এই 3টা আইটেম নিলাম। এখন আমরা এখানে যে মান বসাই, দেখো বন্ধুরা 43,000 ক্যাশ ফ্লো 1, তারপর 37,000 ক্যাশ ফ্লো 2 এবং এরপরে 35,000 ক্যাশ ফ্লো 3, এবং আমাদের সুযোগ বই দেওয়া আছে হচ্ছে আমাদের 10%, তাহলে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1.1 টু দি পাওয়ার কিউব মাইনাস প্রতিটা প্রকল্পে বিনিয়োগ দেওয়া আছে 75,000 টাকা। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন দেখো বন্ধুরা, আমরা ক্যালকুলেশন করে এই প্রথম ইয়ারে পাচ্ছি 39,091 টাকা, দ্বিতীয় বছর 30,578 টাকা, তৃতীয় বছর 26,296 টাকা, এবং এ থেকে আমাদের বিনিয়োগ প্রতি প্রকল্পে কিন্তু 75,000 টাকা বিনিয়োগ। তো আমরা 75,000 টাকা যদি বাদ দেই বন্ধুরা, ফাইনালি আমরা পাচ্ছি হচ্ছে 20,296 টাকা হচ্ছে আমাদের প্রথম প্রকল্পের প্রফিট হচ্ছে। এখন দ্বিতীয় প্রকল্পে একইভাবে দ্বিতীয় প্রকল্প আমরা এই দ্বিতীয় প্রকল্পের প্রফিট নির্ণয় করব। দ্বিতীয় প্রকল্প প্রফিট যদি আমরা নির্ণয় করি তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কোন প্রকল্পটা লাভজনক এবং কোনটা হচ্ছে আমাদের লাভ কত হচ্ছে, আমরা সেটি জানতে পারবো। তো চলো আমরা দ্বিতীয় প্রকল্পটি যাই। এখন আমরা তো অবশ্যই ক এবং খ দুটির জন্য নির্ণয় করেছিলাম, এখন এ এবং বি দুটির জন্য নির্ণয় করেছিলাম। এখন কিন্তু আমাদের অবশ্যই নির্ণয় করতে হবে না, অবশ্যই আগের 25,000 টাকা আমরা আগে থেকেই জানি। তো দ্বিতীয় প্রকল্পের জন্য প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর আমাদের কর পরবর্তী মুনাফা ছিল 20,000, 15,000 এবং 8,000। তার সাথে আমরা অবশ্যই যোগ করছি 25,000, 25,000, 25,000, অবশ্যই যোগ করে পাচ্ছি আমরা 45,000, 40,000, 33,000। আগের মতোই আমরা এখানে নিট প্রেজেন্ট ভ্যালু বের করবো আগের সূত্র দিয়েই। দেখো নিট প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 1 প্লাস কে টু দি পাওয়ার 3 এবং CF0 অর্থাৎ আমাদের যে বিনিয়োগকৃত অর্থটা, এটি দুটি প্রকল্পের জন্য আমাদের 75,000 টাকা। তো বন্ধুরা, তো চলো আমরা এর পরবর্তীতে দেখি, ক্যালকুলেশনটা করি। আমাদের এখানে এই 45,000 টাকাকে আমরা 1.1 দিয়ে ভাগ দিব, এরপর 40,000 টাকাকে 1.1 টু দি পাওয়ার স্কোয়ার এবং 33,000 টাকাকে 1.1 টু দি পাওয়ার কিউব মাইনাস 75,000 টাকা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ। এখন বন্ধুরা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো আমরা প্রথম ইয়ারে পাচ্ছি 40,909 টাকা, দ্বিতীয় বছর 33,058 টাকা, চতুর্থ বছর তৃতীয় বছর 24,793 টাকা, এবং এর থেকে আমরা বিয়োগ দিচ্ছি যে আমরা বিনিয়োগকৃত অর্থ 75,000 টাকা। ফাইনালি কিন্তু বন্ধুরা আমরা পাচ্ছি 23,760 টাকা। এখন দেখো বন্ধুরা, এর আগের যে প্রকল্প সেটা ছিল কিন্তু 20,000 সামথিং, এখন পাচ্ছি আমরা 23,760 টাকা, অর্থাৎ দুটি প্রকল্প কিন্তু আমার লাভজনক। এখন আমি কোন প্রকল্পে বিনিয়োগ করব? দেখো যেহেতু একটি প্রকল্পে কম লাভ হচ্ছে, দ্বিতীয় প্রকল্পে একটু বেশি লাভ হচ্ছে, কিন্তু দুটি প্রকল্পে কিন্তু লাভ হচ্ছে। তুমি যদি একটি প্রকল্পে বিনিয়োগ করো, অর্থাৎ যেই প্রকল্পে তোমার লাভের হার বেশি সেটিতে বিনিয়োগ করো এবং অন্যটিতে যদি বিনিয়োগ না করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অর্থটা পড়ে থাকছে, সেখানে হোক না কম লাভ, তুমি লাভ তো পাচ্ছ, 20,000 টাকা তো পাচ্ছ, তোমার তো লস হচ্ছে না। আর টাকাটা পড়ে থাকলে কিন্তু এই 20,000 টাকা তুমি পেতে না। যেহেতু আমাদের এখানে বলে দেয়া নাই যে পরস্পর বর্জনশীল প্রকল্প কিনা, তো আমরা ধরে নেব যে বর্জনশীল প্রকল্প এবং দুটি প্রকল্পেই বিনিয়োগ করার জন্য যথেষ্ট অর্থ রয়েছে, সুতরাং আমরা এটি দুটি প্রকল্পে বিনিয়োগ করব। তো চলো বন্ধুরা দেখি যে আমাদের মন্তব্যটা কি হবে। এটা কিন্তু মন্তব্যটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, আমাদের মন্তব্য কিভাবে করতে হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। বন্ধুরা চলো আমরা দেখি আমাদের মন্তব্যটা কি হবে। যেহেতু প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল কিনা এ ধরনের কোনো তথ্য দেয়া নেই, সেহেতু নিট বর্তমান মূল্যের ভিত্তিতে বেক্সিমকো লিমিটেড প্রকল্প এ এবং প্রকল্প বি দুটিতেই বিনিয়োগ করবে, কেননা দুটি প্রকল্প লাভজনক এবং কোম্পানির নিকট দুটি প্রকল্পেই বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ রয়েছে। আচ্ছা বন্ধুরা, শুধু আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো যে কমেন্টসটা কি হবে এবং কেন এটি হয়েছে।
এই কমেন্টসটা আরেকটু তোমাদেরকে একটু বুঝিয়ে দিই যে যদি এমন হয় যে বিনিয়োগ করার জন্য দুটি প্রকল্পে লাভজনক কিন্তু বিনিয়োগ করার জন্য ৭৫,০০০ টাকা রয়েছে, তখন কিন্তু তুমি যে প্রকল্পে বেশি লাভজনক সেটিতে বিনিয়োগ করবে, কারণ দুটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য তোমার অর্থ নেই, যদিও পরস্পর স্বাধীন প্রকল্প এই ধরনের অর্থ নেই। আর যদি বলে দেওয়া থাকে যে পরস্পর বর্জনশীল প্রকল্প, তাহলে তোমার হাতে যতই অর্থ থাকুক তাহলে তুমি দুটিতে বিনিয়োগ করতে পারবে না, তখন তুমি যেটিতে বেশি লাভজনক সেটিতে বিনিয়োগ করবে। আমি আবার বলছি, যদি পরস্পর বর্জনশীল প্রকল্প বলে দেওয়া থাকে এবং তোমার হাতে পর্যাপ্ত অর্থ থাকে, তারপরে তুমি দুটিতে বিনিয়োগ করতে পারবে না, কারণ বর্জনশীল প্রকল্প মানেই একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পে বিনিয়োগ করা যায় না। তখন তোমার কি করতে হবে? তখন বন্ধু তুমি যেই প্রকল্পে বেশি লাভজনক সেটিতে বিনিয়োগ করবে। তো আমাদের বিনিয়োগ করতে গেলে কি দেখব? যে আমাদের পর্যাপ্ত অর্থ আছে কিনা, পরস্পর বর্জনশীল প্রকল্পকে অথবা স্বাধীন প্রকল্প, এবং আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুকে, এই তিনটা জিনিস দেখে কিন্তু আমরা ডিসিশন দেব। প্রথমে আমি আবার বলছি যে প্রকল্পটি পরস্পর বর্জনশীল প্রকল্প অথবা স্বাধীন প্রকল্প কোনটা সেটা দেখতে হবে। এরপর দেখতে হবে যে আমাদের যে দুটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা। এর তৃতীয় অবস্থায় আমরা দেখব যে দুটি প্রকল্পই লাভজনক কিনা। যদি এরকম হয় তাহলে আমরা দুটি প্রকল্পে বিনিয়োগ করব। কিন্তু দেখা যাচ্ছে যে দুটি প্রকল্পই লাভজনক এবং কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই, তাহলে তো বিনিয়োগ করতে পারবো না। সুতরাং বন্ধুরা, আমার মনে হয় যে তোমাদেরকে আমি বুঝাতে পেরেছি। তিনটা জিনিস তোমরা দেখবে, আবার বলছি, পরস্পর বর্জনশীল প্রকল্প কিনা অথবা স্বাধীন প্রকল্প কিনা। এরপর দেখবে যে প্রকল্প দুটিতে বিনিয়োগ করার জন্য যথেষ্ট অর্থ আছে কিনা, এবং তৃতীয়ত দেখবে যে কোন প্রকল্পের নেট প্রেজেন্ট ভ্যালু কত। তো বন্ধুরা, আমার মনে হয় যে তোমাদেরকে আমি এই সমস্যাটা বোঝাতে পেরেছি, তোমরা অনেকেই বুঝেছো। এবং এটি কিন্তু এই যে কমেন্টসটা, এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কমেন্টস, এটাতে কিন্তু তোমরা অনেকেই ভুল করো। তো আশা করি আজকে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকের পর থেকে আর করার কোনো ভুল হবে না। তো চলো বন্ধুরা, আমরা নেক্সট আরও একটা গাণিতিক সমস্যা দেখি এবং সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা, এখানে আমাদের আরও একটি গাণিতিক সমস্যা দেওয়া আছে। তো চলো প্রথমে আমরা গাণিতিক সমস্যাটা দেখি এবং বোঝার চেষ্টা করি, এরপরে আমরা সমাধানের চেষ্টা করব। মিস্টার শামীম গ্রামীণ ফোন লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। তিনি 4 বছরের মেয়াদী দুটি পরস্পর বর্জনশীল প্রকল্প মূল্যায়ন করতে গিয়ে লক্ষ্য করেন প্রকল্প দুটির পেব্যাক সময় 3 বছর এবং প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, সুযোগ পায় 10%, নেট প্রেজেন্ট ভ্যালু কত, প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ ছিল নিম্নরূপ। অর্থাৎ দেখো, এখানে পেব্যাক পিরিয়ড দুটি দেওয়া আছে 3 বছর, প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 50,000 টাকা এবং সুযোগ ব্যয় 10%। এখানে কিন্তু একটি কথা বলে দিয়েছে যে পরস্পর বর্জনশীল প্রকল্প, অর্থাৎ দুটি প্রকল্পে দুটি যদি তোমার লাভজনক হয় তাহলে কিন্তু তুমি দুটি প্রকল্প নিতে পারবে না, যে কোনো একটি প্রকল্প তোমার গ্রহণ করতে হবে। তো আমরা দেখব যেই প্রকল্পটা বেশি লাভজনক সেটি আমরা গ্রহণ করব। দেখো, এখানে 1, 2, 3, 4 চারটি বছরের আমাদের ক্যাশ ইনফ্লো দেওয়া আছে। প্রথম প্রকল্পের জন্য প্রথম বছরে 20,000 টাকা, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 20,000 এবং চতুর্থ বছর 25,000 টাকা। আর প্রকল্প 2তে প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 30,000 এবং চতুর্থ বছর 30,000। তো বন্ধুরা, এখানে দেখো আমাদের যে প্রত্যাশিত নগদ আন্তঃপ্রবাহ ছিল এত টাকা। এখন কিন্তু বন্ধুরা এখানে আমাদের ট্যাক্সের কোনো কথা বলে দেয়া নাই এবং আমাদের এখানে বলছে নগদ আন্তঃপ্রবাহ ছিল। সুতরাং এখানে কিন্তু যেহেতু ট্যাক্সের কথা বলে দেওয়া নাই, আমরা কিন্তু এখানে ট্যাক্স বাদ দিতে হবে না, আমরা ডাইরেক্ট এখানে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে পারবো। প্রথম প্রকল্প দ্বিতীয় প্রকল্প দুটি আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করে আমরা তখন ডিসিশন নেব যে আমাদের কোন প্রকল্পটি লাভজনক এবং কোন প্রকল্পটি লস হতে পারে, অথবা দুটি প্রকল্প লাভ হতে পারে। তো আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলেই বুঝতে পারবো। এবং নেট প্রেজেন্ট ভ্যালু দেখো, এখানে কিন্তু দেখো পরস্পর বর্জনশীল প্রকল্প দেখেন যে দুটি প্রকল্পের পেব্যাক সময় 3 বছর, অর্থাৎ এখানে দেখো দুটি প্রকল্পের পেব্যাক সময় 3 বছর হওয়াতে এখানে কিন্তু ডিসিশন নিতে সমস্যা হচ্ছে। এখন নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তখন কিন্তু আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু যদি দুইটার ভিন্ন রকম হয় তখন কিন্তু আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। এখানে পেব্যাক সময় দেওয়ার কারণটা এই কারণেই বলা হয়েছে যে অনেক সময় পেব্যাক সময়ের মাধ্যমে আমাদের ডিসিশন নিতে সমস্যা হয়, তখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে আমরা ডিসিশন নিতে পারি। এবং এই নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু ডিসিশন নেওয়ার জন্য অনেক ভালো একটি মাধ্যম এবং খুব সহজেই কিন্তু আমরা
নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে ডিসিশন নিতে পারি। তো বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা অনেকেই হয়তো অঙ্কটি সমাধান করতে পারছো অথবা চেষ্টা করছো, অথবা তোমরা বুঝে গেছো যে কীভাবে করতে হবে। তো আমি আবার একটু বলে দিই যে আমরা এখানে কিন্তু আমাদের আগে যে অঙ্কগুলো করেছি, আমরা আগের প্রথম অঙ্কগুলোতে কিন্তু আমরা অবচয় নির্ণয় করেছিলাম, অবচয় বাদ দিয়েছি, ট্যাক্স বাদ দিয়েছি, তারপর আবার অবচয় যোগ করে কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি। এর পরের অঙ্কে কিন্তু আমরা ট্যাক্স বাদ দিইনি, শুধু অবচয় যোগ করে কিন্তু আমরা করেছিলাম। এখানে কিন্তু বন্ধুরা আমাদের অনেক সহজ, এখানে আমাদের অবচয় বাদ দিতে হবে না, ট্যাক্স বাদ দিতে হবে না, আমাদের যে ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে ডাইরেক্ট কাজ করলে কিন্তু আমরা পারবো। খুব সহজ অঙ্ক, তোমরা অনেকেই বুঝে গেছো। তো চলো আমরা একটু হাতে কলমে দেখি কিভাবে করা যায়। দেখো, প্রকল্প এ এর নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়। তো আমাদের এখানে বছর ছিল, আমি আরেকটু ঘুরে দেখে আসি, মনে হয় 4 বছরের অঙ্ক। তো আমি বলেছিলাম যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্রটা হচ্ছে অঙ্ক অনুযায়ী, বছর অনুযায়ী কম বেশি হয়। 5 বছর হলে 5 পর্যন্ত যায়, 4 বছর হলে 4 পর্যন্ত যায়, 3 বছর হলে 3 পর্যন্ত যায়। তো যেহেতু আমাদের এখানে 4 বছরের অঙ্ক, আমরা 4 বছর পর্যন্ত নেব ক্যালকুলেশন করার জন্য। দেখো, নেট প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1, ক্যাশ ফ্লো 2 1 ভাগ কে টু দি পাওয়ার স্কোয়ার, ক্যাশ ফ্লো 3 1 প্লাস কে টু দি পাওয়ার কিউব, প্লাস ক্যাশ ফ্লো 4 1 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস CF0, অর্থাৎ আমাদের যে বিনিয়োগকৃত অর্থটা। এখানে দেখো, প্রথম বছর 20,000, পরের বছর 10,000, পরের বছর 20,000 এবং পরের বছর 25,000 টাকা আমাদের ক্যাশ ইনফ্লো আছে। এবং সুযোগ বাই যেহেতু 10%, তাহলে 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার স্কোয়ার, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার কিউব এবং 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4 মাইনাস 50,000 টাকা। এখন আমরা এই থার্ড লাইনে কিন্তু বন্ধুরা তেমন কিছুই করিনি, শুধু এই প্লাসটা উঠিয়ে দিয়েছি। 1 প্লাস 0.1 এর সাথে যোগ করলে 1.1 হয়, প্রত্যেকটার সাথে 1.1 দেখতে পাচ্ছ তোমরা। এবং বন্ধুরা দেখো, আমরা প্রথম বছর পাচ্ছি 18,181 টাকা দশমিক 81 পয়সা, দ্বিতীয় বছর 82,046 টাকা 46 পয়সা, তৃতীয় বছর 15,000 টাকা 15,026 টাকা 30 পয়সা, চতুর্থ বছর আমরা পাচ্ছি 17,075 টাকা 34 পয়সা, বাদ দিচ্ছি 50,000 টাকা বিনিয়োগকৃত অর্থ। ফাইনালি আমরা পাচ্ছি 8,532 টাকা। অর্থাৎ প্রকল্প এ থেকে আমরা যেই ক্যাশ ইনফ্লোগুলো আসছে সেখান থেকে যদি আমরা বিনিয়োগকৃত অর্থ বাদ দিয়ে আজকের বর্তমান মূল্য নির্ণয় করি, তাহলে এই যে সকল অর্থ 20,000, 10,000, 20,000, 25,000 এর বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 8,000। মানে এর থেকে আমরা খরচ বাদ দিলে যে প্রফিটগুলো পাচ্ছি তার বর্তমান মূল্য দাঁড়াচ্ছে 8,532 টাকা। এটি পেলাম আমরা প্রকল্প এতে। এখন প্রকল্প বিতে একইভাবে আমরা প্রকল্প বি এর ক্ষেত্রেও নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তখন আমরা ডিসিশন নিতে পারবো যে কোন প্রকল্পটা আমার জন্য লাভজনক এবং কোনটি হচ্ছে আমাদের জন্য লাভজনক না। তো বন্ধুরা, চলো আমরা প্রকল্প বিতে যাই। প্রকল্প বি এর নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় একইভাবে আমাদের আগের সূত্র দেখো, ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2, ক্যাশ ফ্লো 3, ক্যাশ ফ্লো 4 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1, 1 প্লাস কে স্কোয়ার, 1 প্লাস কে কিউব, প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস CF0। বন্ধুরা, আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, প্রথম প্রকল্পে 10,000, অর্থাৎ প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 30, চতুর্থ বছরও 30। একে আমরা ভাগ দিব 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 1, কারণ আমাদের সুযোগ ব্যয় অথবা মূলধন ব্যয় হচ্ছে 10%। এরপর দেখো 1 প্লাস 0.1 স্কোয়ার, 1 প্লাস 0.1 কিউব, 1 প্লাস 0.1 টু দি পাওয়ার 4 মাইনাস 50,000। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 10,000, এখানে থার্ড লাইনে কিন্তু আগের মতোই ঠিক বেশি ক্যালকুলেশন নাই, আমরা 1 প্লাস 0.1 ক্যালকুলেশন করে 1.1 লিখলাম প্রত্যেক জায়গায়। এরপর দেখো, আমরা ক্যালকুলেশন করলে প্রথম বছর পাচ্ছি 9,090 টাকা 90 পয়সা, এরপরে পাচ্ছি 8,264 টাকা 46 পয়সা, 22,539 টাকা 44 পয়সা, 20,490 টাকা এবং এখান থেকে বিয়োগ দিচ্ছি আমরা বিনিয়োগকৃত অর্থ। দুটি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু 50,000 টাকা। আমরা ক্যাশ ইনফ্লোগুলো যদি যোগ করি পাচ্ছি 60,384 টাকা 80 পয়সা মাইনাস 50,000 টাকা, পাচ্ছি 10,384 টাকা 80 পয়সা। এখন বন্ধুরা, এখন আমরা মন্তব্য করব। আমরা মন্তব্য করার ক্ষেত্রে আমরা যে বুঝতে পারলাম দুটি প্রকল্পে কিন্তু লাভজনক। প্রথম প্রকল্পে দেখো আমাদের দ্বিতীয় প্রকল্পে হচ্ছে 10,384 টাকা। আচ্ছা, আমরা এখন একটু পিছনে চলে যাই। দেখো, প্রকল্প এতে আমাদের লাভ হচ্ছে 8,532 টাকা, এর পরেরটাতে 10,000 সামথিং ছিল। আচ্ছা, প্রকল্প 1, 2 হবে, আমি ভুলে এবি লিখেছি, তোমরা একটু ঠিক করে নিও। আচ্ছা বন্ধুরা, এখন দেখো আমরা একটা অঙ্কটা দেখি। অঙ্কটা দেখলে আমাদের জন্য সুবিধা হবে যে আমরা কি মন্তব্য করব।
আচ্ছা, আমি বলেছিলাম যে বন্ধুরা দেখবা যে প্রথমে দেখবা যে পরস্পর বর্জনশীল প্রকল্প অথবা স্বাধীন প্রকল্প, এটি কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্প। এবং তারপর দেখবা যে দুটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা, এবং এরপরে দেখবা যে নেট প্রেজেন্ট ভ্যালু কত। এখন দেখো আমরা প্রথমে বর্জনশীল প্রকল্প বুঝতে পারলাম যে আমাদের যে কোনো একটা প্রকল্পেই বিনিয়োগ করতে হবে, দুটি প্রকল্পে আমরা বিনিয়োগ করতে পারবো না। এবং দেখো প্রাথমিক বিনিয়োগ 50,000 টাকা, কিন্তু এখানে আমাদের দুটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য পর্যাপ্ত অর্থ আছে কিনা সেটি কিন্তু বলে দেওয়া নাই। আমরা এর আগে যে একটি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম সেখানে কিন্তু আমাদের হাতে কত অর্থ আছে সেটি বলে দেওয়া ছিল, অর্থাৎ দুটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য যথেষ্ট অর্থ আছে কিনা সেই গাণিতিক সমস্যা বলে দেওয়া ছিল। এখানে কিন্তু আমাদের সেটি বলে দেওয়া নেই, অর্থাৎ দুটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য অর্থ আছে কিনা সেটি আমরা বুঝতে পারছি না। এখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে আমরা নির্ণয় করব যে কোন প্রকল্পে বিনিয়োগ করব। প্রথমেই দেখো যেহেতু বর্জনশীল প্রকল্প, এই কথাটা বলা থাকলেই তুমি যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে পারবে। তাহলে আমাদের যেহেতু যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে পারবো, তাহলে আমরা দেখব যে কোন প্রকল্পটি লাভজনক, সেই প্রকল্পে আমরা বিনিয়োগ করব। আচ্ছা বন্ধুরা, এমন যদি হয় এখানে তো তোমাদের দুটি প্রকল্পে লাভজনক হলো, এমন যদি হয় একটি প্রকল্প লাভজনক এবং একটি প্রকল্প লাভজনক না, সেক্ষেত্রে পর্যাপ্ত অর্থ থাকুক অথবা পরস্পর স্বাধীন থাকুক, তাহলে কিন্তু আমরা একটি প্রকল্পে বিনিয়োগ করব। যদি যে কোনো একটি প্রকল্প লাভজনক হয় এবং অন্য প্রকল্পটি লাভজনক না হয়, তাহলে আমরা একটি প্রকল্পে বিনিয়োগ করব। আচ্ছা, এমন যদি হয় দুটি প্রকল্পেই তোমার লস, তাহলে কি করবে, কোন প্রকল্পে বিনিয়োগ করবে? আচ্ছা, যদি এমন কখনো হয় যে দুটি প্রকল্পে আমার আর প্রফিট হচ্ছে না, দুটি প্রকল্পে আমার লস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা বলবো যে যেহেতু দুটি প্রকল্পেই লাভজনক না, সেহেতু কোনো প্রকল্পে বিনিয়োগ করা আমাদের উচিত হবে না। কিন্তু যদি বলে যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে হবেই এবং দুটি প্রকল্পেই লস, তাহলে দেখবো যেটাতে কম লস সেইটি আমরা বাছাই করব। আচ্ছা বন্ধুরা, মন্তব্যের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে। তোমরা যদি বেশি বেশি গাণিতিক সমস্যা নিয়ে তোমরা সমাধান করো, বেশি বেশি মন্তব্য করো, তাহলে কিন্তু তোমরা এক্সপার্ট হয়ে যাবে। আর আমাদের মন্তব্যের ক্ষেত্রে যে অনেক বন্ধুদেরই যে একটু তোমরা মনে করো যে এই মন্তব্যটা হয়তো এত ইম্পর্টেন্ট না, পরীক্ষা হলে তোমরা পারবে, এটি কিন্তু মনে করার কোনো কারণ নেই। আবার অনেকে মনে করো যে মন্তব্য তো অঙ্ক তো আমি করেই দিলাম, কোনটা নেট প্রেজেন্ট ভ্যালু কত সেটা তো স্যার দেখতেই পাচ্ছে, সুতরাং মন্তব্য কী হবে স্যার বুঝে নেবে, এটা কিন্তু কখনোই হবে না। স্যার কিন্তু নিজ থেকে কোনো কিছু বুঝবে না, তোমরা যেটা লিখবা সেটার আলোকে আমরা বোঝার চেষ্টা করব। সুতরাং মন্তব্য যদি করতে বলা হয় অথবা এই ধরনের অঙ্ক যদি হয় যে মন্তব্য দেওয়া দরকার, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা মন্তব্যটা সুন্দর করে লিখে দিবে যে কোন প্রকল্পে বিনিয়োগ করবে, কোনটাতে করবে না। বন্ধুরা, আশা করছি যে কোন প্রকল্পে তোমাদের বিনিয়োগ করা উচিত, কোনটা উচিত না সেটা তোমরা বুঝতে পারছো। তো চলো আমাদের মন্তব্যটা কী হবে আমরা একটু দেখে নেই। আচ্ছা, প্রথমে তো আমাদের প্রথম প্রকল্প, আচ্ছা এখানে এ হবে না, এখানে প্রকল্প 1 হবে। দুঃখিত যে আমি আচ্ছা দেখি একটু ঠিক করে দিচ্ছি, প্রকল্প 1 হবে এবং 2 হবে, আমার একটু ভুল হয়ে গেছে, দুঃখিত, আমি একটু ঠিক করে দিচ্ছি এখনই। প্রকল্প 1 এবং 2, প্রকল্প 1 এবং 2, যেহেতু আমাদের অঙ্কে বলে দেওয়া আছে 1 2, সেহেতু আমরা এখানে 1 2 লিখব। আচ্ছা বন্ধুরা, তো চলো বন্ধুরা আমরা দেখি প্রথম প্রকল্পটা। আচ্ছা, প্রথম প্রকল্পে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রফিট হয়েছিল 8,532 টাকা 90 পয়সা, ঠিক আছে। তাহলে প্রথম প্রকল্পটা গ্রহণযোগ্য। এবং দ্বিতীয় প্রকল্পে আমাদের প্রফিট হয়েছিল 10,384 টাকা 80 পয়সা। এখন দেখো যেহেতু পরস্পর বর্জনশীল প্রকল্প সেহেতু এবং দ্বিতীয় প্রকল্পটা বেশি লাভজনক, প্রথম প্রকল্পে আমাদের 8,000 সামথিং ছিল এবং দ্বিতীয় প্রকল্পে যেহেতু বেশি লাভজনক, তাহলে আমরা অবশ্যই দ্বিতীয় প্রকল্পটা গ্রহণ করব। তো চলো আমাদের মন্তব্য কী হবে, মন্তব্যটা দেখে নেই। যেহেতু প্রকল্প দুটি পরস্পর বর্জনশীল, সেহেতু নিট বর্তমান মূল্যের ভিত্তিতে মিস্টার শামীম প্রকল্প বিতে বিনিয়োগ করবেন, কেননা প্রকল্প বি বেশি লাভজনক। আচ্ছা বন্ধুরা, আশা করছি যে তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো এবং আজকে আমরা কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করলাম এবং প্রত্যেকটির মন্তব্য ছিল এবং মন্তব্য কি হবে সেটি আশা করি তোমরা বুঝতে পারছো।
তো বন্ধুরা, গত ক্লাসে আমরা এর আগে আমরা পেব্যাক পিরিয়ড পড়েছিলাম, পেব্যাক পিরিয়ডের সুবিধা অসুবিধাগুলো শিখেছিলাম এবং পেব্যাক পিরিয়ডের অনেক গাণিতিক সমস্যা আমরা সমাধান করেছি। এরপরে গত ক্লাসে তোমরা নেট প্রেজেন্ট ভ্যালু কি, নেট প্রেজেন্ট ভ্যালুর সুবিধা অসুবিধা পড়েছো এবং নেট প্রেজেন্ট ভ্যালুর কিছু গাণিতিক সমস্যা সমাধান করেছিলে। আজকে কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালুর কিছু গাণিতিক সমস্যা সমাধান করলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই যে এই ক্লাসের বাইরেও আমাদের বইতে কিন্তু উদাহরণ বলো, এক্সারসাইজ বলো, সেখানে কিন্তু অনেক গাণিতিক সমস্যা আছে। তো তোমরা পেব্যাক পিরিয়ডের আরও অনেক গাণিতিক সমস্যা পাবে, তারপর নেট প্রেজেন্ট ভ্যালুর অনেক গাণিতিক সমস্যা পাবে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা বাসায় এই জিনিসগুলো পড়ার চেষ্টা করো, বাসায় বসে বসে তোমরা এই জিনিসগুলো যদি প্র্যাকটিস করো, উদাহরণ বলো, এক্সারসাইজ বলো, এই প্র্যাকটিস করলে কিন্তু তোমরা এই মন্তব্য বলো এবং নেট প্রেজেন্ট ভ্যালু বের করা, পেব্যাক পিরিয়ড বের করা, এগুলোতে কিন্তু খুব এক্সপার্ট হয়ে যাবে এবং এই জিনিসগুলো খুব সহজ। কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে কিন্তু তোমাদের জন্য এগুলো পরবর্তীতে অনেক সময় একটা দুটো অঙ্ক করলে মনে হয় যে আসলে এগুলো খুব সহজ, আমরা পারবো, কিন্তু পরীক্ষা হলে কিন্তু গেলে তখন তোমাদের ঝামেলা হতে পারে। সুতরাং একটা দুটো অঙ্ক করলে হবে না, আমাদের প্রচুর পরিমাণে গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। সেই জন্য আমাদের বইতে কিন্তু অনেক অঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখবে, উদাহরণ দেখবে, এক্সারসাইজগুলো দেখবে এবং সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। তো বন্ধুরা, নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু বন্ধুরা আজকে নেট প্রেজেন্ট ভ্যালু এই পর্যন্তই। নেট প্রেজেন্ট ভ্যালুর ক্লাস আমাদের দুটো ক্লাসে অনেকগুলো গাণিতিক সমস্যা আমরা শিখেছি। সামনের ক্লাসে কিন্তু আমরা অন্য একটি টপিক ধরবো। আর তোমাদের কাছে আমার অনুরোধ রইল যে তোমরা পেব্যাক পিরিয়ড এবং নেট প্রেজেন্ট ভ্যালু এই দুটি আমরা শেষ করেছি, এই দুটির অঙ্কগুলো তোমরা বাসায় করবে। কারণ অনেক সময় মনে হয় যে পরে নিব, পরে কিন্তু আর এত ভালো করে বুঝতে পারবে না, যখন এটা তখন শেষ করলে সবচেয়ে ভালো বোঝা যায়। তো বন্ধুরা, আজকে নেট প্রেজেন্ট আচ্ছা, তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, সামনের ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।